হ্যাঁ, শুরু করুন। আসছে লেবে। হ্যালো। স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, শুরু হয়েছে এটা কি? স্যার সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপির পক্ষ থেকে করোনার প্রাদুর্ভাবকালীন সময়ে কোমর ব্যথার রোগীদের করণীয় শীর্ষক আমাদের এই অনুষ্ঠানে। আপনারা জানেন যে বর্তমান সময়টাতে লাইভ হচ্ছে তো? হচ্ছে না? স্যার হচ্ছে স্যার। বলেন, কথা বলেন না কেন? বর্তমান সময়টাতে আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা যে ধরনের রোগীরা আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা নিয়ে থাকেন তারা সহজেই আমাদেরকে রিচ করতে পারছেন না, আমাদের কাছে পৌঁছাতে পারছেন না। সো এই চিন্তা থেকেই আমরা আমাদের এই আয়োজন ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপির পক্ষ থেকে যেন আমরা সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারি, আপনাদের যে সমস্যাগুলো চলমান রয়েছে সেগুলোর ব্যাপারে কথা বলতে পারি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বিভাগীয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর এবং সিনিয়র কনসালটেন্ট সিআরপি। তো আমরা স্যারের কাছ থেকে যাওয়ার আগে আমরা বলে রাখি যে আমাদের যে সার্ভিসটা, এই সার্ভিসটার নেয়ার মূলত উদ্যোগ স্যারের নির্দেশনায় এবং ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপির পক্ষ থেকে, সিআরপির পক্ষ থেকে। আপনারা জানেন যে প্রতি বছর আমরা প্রায় আমাদের সিআরপিতে ফিজিওথেরাপি বিভাগের পক্ষ থেকে 30 থেকে 40 হাজার রোগীদেরকে আমাদের সার্ভিসটা আমরা দিয়ে থাকি। কিন্তু বর্তমান এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের জন্য পেশেন্টদেরকে রিচ করা এবং পেশেন্টরা আমাদেরকে রিচ করা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। সো এই প্রেক্ষাপটে আমরা দেখলাম যে আমরা পেশেন্টদের কাছে সহজেই কিভাবে পৌঁছাতে পারি, তাদের দৈনন্দিন বর্তমান পরিস্থিতিতে তাদের উদ্ভূত সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি, এবং এই চিন্তাধারা থেকেই আমাদের এই আয়োজন। তো আমি আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বিভাগীয় প্রধান স্যার শ্রদ্ধেয় আনোয়ার হোসেন স্যারের কাছে। তো স্যার আমরা আপনাকে স্বাগতম জানাই আমাদের এই লাইভ প্রোগ্রামে। আমরা স্যার প্রথমেই যেটা প্রশ্ন দিয়ে শুরু করব স্যার, যেহেতু আমাদের এটা কোয়েশ্চেন সেশন এবং পেশেন্টদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তাদের বর্তমান পরিস্থিতিতে তাদের করণীয়গুলো কি কি এবং কিভাবে ওনারা ওনাদের লাইফস্টাইল, ওনাদের এক্সারসাইজ কিভাবে মেনটেন করলে পরে এই সময়টাতে ভালো থাকতে পারবেন। তো আমরা প্রথমেই যে প্রশ্নটা স্যার আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান পরিস্থিতিতে কি ধরনের শারীরিক সমস্যাগুলোতে সাধারণ মানুষজন পড়তে পারেন বা কি ধরনের সমস্যায় রোগীরা বেশি ভুগতে পারেন বর্তমান পরিস্থিতিতে? থ্যাংক ইউ মিস্টার নাজমুল। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এই সিআরপি ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনি লাইভ প্রোগ্রামটা শুরু করছেন এবং আপনি ইনিশিয়েটিভ নিচ্ছেন এবং আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি যে জিনিসটা বলবো যে সারা বিশ্বের মতো বাংলাদেশও এই করোনা ভাইরাসের বা কোভিড-19 এর জন্য লকডাউন অবস্থায় আছে। সবাই ঘর থেকে বের হতে পারছে না, ঘরের মধ্যে আছে। ঘরকে একটা পুরা বাংলাদেশ বানিয়ে নিচ্ছে। আমি যেটা বলবো যে তারা ঘরের মধ্যে সবকিছু করছে। জি স্যার। এই একটা মাত্র কারণ যে আমরা যখনই আমরা কোনো কাজ করব, যখনই একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকবো, তাহলে এক্ষেত্রে বিভিন্ন মাস্কুলোস্কেলেটাল সমস্যা দেখা দিতে পারে। স্যার
তার মধ্যে প্রধানতম সমস্যা কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, সারা শরীর ব্যথা, জি স্যার। কোনো মানে স্পেসিফিক কোনো জয়েন্টে ব্যথা। এটার কারণ হলো যে ইনঅ্যাক্টিভ অবস্থায় আমরা আছি। আমরা যে নরমাল আগে যে নরমাল অ্যাক্টিভিটি করতাম, জি স্যার। নরমাল ফাংশনিং করতাম, সেই ফাংশনিং গুলো এখনো করতে পারছি না। এই নরমাল ফাংশনিং না করার কারণে আমরা হয়তো বিভিন্ন ব্যথাজনিত সমস্যা হচ্ছে। এটা একটা কারণ। জি স্যার। তো এই ক্ষেত্রে স্যার আমাদের কি ধরনের সতর্কতা বা সাবধানতা আমরা অবলম্বন করতে পারি? এবং আমরা আ ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থায় কিভাবে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারি বা পরামর্শগুলো সহজে পেতে পারি স্যার? আমরা আসলে ওভারঅল যদি বলতে চাই তাহলে আমাদের স্যার, যতটুকু কর্মক্ষম থাকার দরকার আমাদের থাকতে হবে। এটা একটা বড় সমস্যা। আমি একজন কর্মক্ষম লোক। আমি দিনে ১৪ ঘন্টা ১২ ঘন্টা কাজ করতাম। এখন যদি আমি টোটালি ২ ঘন্টাও কাজ না করি তাহলে তো আমার শারীরিক সমস্যা দেখা দিবে। এটা জি স্যার, প্রধান সমস্যা। জি স্যার, এবং প্রত্যেকটা মানুষেরই এই সমস্যাগুলো দেখা দেয় যখনই এটা সমস্যা মানে আ হঠাৎ করেই একটা কর্মক্ষম ব্যক্তি মানে তার কাজটাকে লিমিটেড করে দেয়। আমি এটা একটা উদাহরণ দিতে পারি। আপনি জি যে স্যার, আমরা জি স্যার। তাইলে যখন বুঝতে একটা সবার সহজ চাকরি হবে। একজন মানুষ কর্মক্ষম ছিল, সে যে একটা জব করতো, হঠাৎ করে রিটায়ারমেন্টে চলে গেলে তারপরে কিন্তু সে হঠাৎ করে ফ্রি অবস্থায় থাকলে কিন্তু তার অনেক শারীরিক সমস্যা দেখা দিবে। ঠিক জি স্যার, একইভাবে আমরা এখানে প্রায় নিয়ার অ্যাবাউট 1 মান্থের প্রায় ১ মাসের মতো আমরা লকডাউন অবস্থায় আছি। ১ মাসের উপরে, ১ জি মাস স্যার, হয়তো ৩-৪ দিনের মতো আমরা লকডাউন অবস্থায় আছি। এই অবস্থায় আমরা যখনই আমরা নরমাল অ্যাক্টিভিটি করতে পারবো না তখন তার মাসল গুলো ইনঅ্যাক্টিভ থাকবে। তার মাসল গুলো এক সাইডে সব মানে ইনঅ্যাক্টিভ কারণে নরমালি তার যে ফাংশনাল যে পজিশন গুলো, ফাংশনাল গুলো অবস্থানগুলো থাকবে না। তখন তার বিভিন্ন সমস্যা অ্যারাইজ করবে। এটাই। জি স্যার। আ আমাদেরকে অনেকেই স্যার প্রশ্নটা করেছেন বা অ আ অনেক ধরনের রুগীদের কাছ থেকে আমরা আমাদের কনট্যাক্ট থ্রুতে ফোন পাচ্ছি বা জানতে পারি যে এই সময়টাতে যেহেতু ওনারা নানাবিধ সমস্যায় ভুগছেন বা কেউ কোমর জি। ব্যথায়, কেউ ঘাড়ের ব্যথায় আ ভুগছেন স্যার। কিন্তু উনারা আমাদেরকে রিচ করতে পারছেন না। তো তাদের জন্যে স্যার কিভাবে আমরা সহজে পরামর্শগুলো পৌঁছাতে পারি? আমাদের একটা সার্ভিস অলরেডি সিআরপি ফিজিওথেরাপি বিভাগের উদ্যোগে এবং সিআরপি সাভারের উদ্যোগে নেয়া হয়েছে। এ সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতেন স্যার। কিভাবে রোগীরা আমাদেরকে আসলে সহজে রিচ করতে পারবে? আসলে সিআরপি কথা আমি যে বলতো এই প্রসঙ্গে আমি সিআরপির কথা বলবো যে সিআরপি সবসময় সাধারণ মানুষের সার্ভিসের কথা চিন্তা করেছে। জি স্যার, সবসময় করছেন, এখনো করে যাচ্ছেন যে সে এই থেরাপিউটিক সার্ভিস এটাকে কিভাবে সাধারণ মানুষকে এই অবস্থায় দেওয়া যায় তারই পরিপ্রেক্ষিতে সিআরপি অনলাইন সার্ভিসের ব্যবস্থা করেছেন। সেটা টোকেন একটা ফি এর মাধ্যমে ২০ টাকা ফি এর মাধ্যমে জি আপনারা স্যার। সিআরপি ফিজিওথেরাপি সিআরপি সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ প্যারালাইজড এর যদি আপনি ফেসবুক ফেসবুক লাইভ পেজটাতে। ওখানে যদি আপনি একটা মেসেজ করেন এবং পেমেন্টটা দিয়ে দেন তাহলে আপনাকে ওই ট্রিটমেন্ট অপশনটা যদি আপনার ফিজিওথেরাপি লাগে ফিজিওথেরাপি, যদি অকুপেশন থেরাপি লাগে অকুপেশন থেরাপি, যদি স্পেশাল ডায়াগনোস থেরাপি লাগে স্পেশাল ডায়াগনোস, শুধু বা কোনো ডক্টরের কনসালটেশন লাগে তাহলে ডক্টর কনসালটেশন পাবেন। এবং এটা কেন করা হচ্ছে যে এই সময়ে আমরা আপনাদের রিস্ক করতে পারছি না, আপনাদের জি সমস্যা, স্যার, এই সমস্যাটাদের যতটুকু আমরা যদি 1% আপনাকে দূরীভূত করতে পারি তাহলে আমরা এখান থেকে এই অনলাইন সার্ভিসের মধ্যে করতে চাই। আমরাও আপনার এই 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 ক্রান্তি লগ্নে, দেশের এই ক্রান্তি লগ্নে আমরাও আপনাদের পাশে আছি। বিভিন্ন সার্ভিসের এই সার্ভিসের মাধ্যমে আপনাদের যতটুকু সেবা দেওয়ার দরকার আমরা এই অনলাইনের মাধ্যমে আমরা এটা সেবাটা দেওয়ার চেষ্টা করছি। জি স্যার। ধন্যবাদ স্যার। এই প্রসঙ্গে আমি ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের কথা বলবো যে আমরা স্যার, ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে আমরাও চেষ্টা করছি যে আমরা এই দেশের এই ক্রান্তি লগ্নে যাতে সবাই এই সার্ভিসটা সর্বস্তর মানুষগুলো এই সার্ভিসটা পেতে পারে। যতটুকু অ্যাডভাইস যদি আমি একটা অ্যাডভাইস দিয়ে যদি কাউকে একটু হলেও তার ব্যথা নিরসন করতে পারি
বা তার একটু সমস্যাগুলো নিরসন করতে পারি, তাহলে আমরা মনে করি যে এটা আমাদের একটা বড় স্বার্থ। জি স্যার, এতে কোনো সন্দেহই নেই যে স্যার এই সময়টাতে আমরা যদি আমাদের পেশেন্টদের পাশে কোনোভাবে থাকতে পারি, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তির ব্যাপার হবে। তো জি স্যার, সচরাচর আমরা যেমনটা দেখে থাকি বছরের স্বাভাবিক দিনগুলোতে, আমাদের সিআরপিতে ফিজিওথেরাপি বিভাগে বিশেষ করে আমরা মাস্কুলোস্কেলেটাল ইউনিটের যদি কথা বলি, মাস্কুলোস্কেলেটাল ইউনিটে কোমর ব্যথার রোগীদের আক্রান্ত হওয়ার চান্সটা বেশি থাকে এবং এই ধরনের রোগী আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি। জি তো জি। বর্তমান পরিস্থিতিতেও কি আপনি মনে করেন যে এই পার্সেন্টেজটা একই রকম আছে, নাকি বেড়ে যাওয়ার চান্স আছে, না কমে যেতে পারে? আমি একটা কথা, আমি কিছু বাইরের দেশের আমি কিছু স্ট্যাটিস্টিক্স দিয়েছি যে বিভিন্ন জি স্যার। জার্নাল, বিভিন্ন আমরা সায়েন্টিফিক পেপারে দেখি যে আমাদের জি স্যার। জি স্যার। আমাদের সারা বিশ্বে এই বিশেষ করে ডেভেলপ কান্ট্রিতে তাদের জি স্যার। ডাটাবেস গুলো খুব স্ট্রং, ডাটাবেস গুলো আছে তাদের কাছ থেকে। তো আমরা জানতে পারি যে মানুষের যে কোনো জীবনের যে কোনো সময় তার এই কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা বা পিঠে ব্যথা হতে পারে প্রায় জি স্যার। 80% মানুষের। জি স্যার। তাহলে এই সময়ে তো এখন তারা রেস্টে আছে, বিশ্রামে আছে। কারণ এইটা যদি ওই ডেভেলপ কান্ট্রির এরকম অবস্থা হয়, আমাদের দেশে তো তার চেয়ে বেশি হওয়ার কথা, কম হওয়ার কথা না। যে আমাদের দেশের যে আবহাওয়ার অবস্থা, আমাদের দেশের যে পারিপার্শ্বিক অবস্থা, আমাদের দেশের যে আহ, উম, সব সবকিছু মিলে আমাদের যে নিউট্রিশন, সবকিছু মিলে আমাদের মনে হয় যে আমাদের এর মানে স্ট্যাটিস্টিক্স কম না। এক্ষেত্রে আমরা যদি চিন্তা মনে করি যে আমরা আমি 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 বিশ্বাস করি যে আমাদের দেশের মানুষেরও এই কোমর ব্যথা, বিশেষ করে কোমর ব্যথা 60 থেকে 70% কম নাই আমার বিশ্বাস। এ কারণে এই কোমর ব্যথাটা আমাদের, আমি আমি যদি আমার ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের স্ট্যাটিস্টিক জি দেখি, স্যার। জি স্যার। ওখান থেকে দেখা যায় নিয়ার অ্যাবাউট 70% আমাদের যে টোটাল পেশেন্ট আছে, যে আপনি যেটা বললেন এর আগে, জি স্যার। 40,000 থেকে 50,000 লোক আমরা ট্রিটমেন্ট করে থাকি প্রতি বছর জি স্যার। জি স্যার। অ্যাপয়েন্টমেন্ট বেসিস। সেক্ষেত্রে আমরা এবং টোটাল অ্যাপয়েন্টমেন্ট আমাদের হয় প্রায় নিয়ার অ্যাবাউট 1.5 লাখের উপরে অ্যাপয়েন্টমেন্ট আমরা প্রতি বছর ট্রিটমেন্ট সেশন দিয়ে থাকি। জি স্যার। জি স্যার। আমরা দেখি যে এই যে 40-50,000 পেশেন্ট যে আসে আমাদের কাছে, সেক্ষেত্রে দেখা যায় যে 70% পেশেন্টই কোমর ব্যথা নিয়ে আসে। কেউ জি হয়তো স্যার। কেউ হয়তো বা মেকানিক্যাল নরমাল লোক, কেউ হয়তো বা রেস্টিসিস নিয়ে আসে, কেউ আর্থ্রাইটিস নিয়ে আসে, কেউ আহ, অন্য কোনো স্পাইনাল বিভিন্ন কারণে নিয়ে আসে, বা অন্য কোনো কারণে ব্যাক পেন হচ্ছে সেটা নিয়ে আসে। সেক্ষেত্রে আমরা এই যে বৃহৎ একটা আমরা যদি এই সিআরপির কথা চিন্তা করে যদি আমরা মনে জি করি যে স্যার। যেহেতু এই ধরনের রোগী, লো ব্যাক পেনের রোগী আসে, সেক্ষেত্রে লো ব্যাক পেনটা একটা বিগ ফ্যাক্টর এখানে, যে আমাদের দেশে আছে যে তারা বেশি, আমাদের দেশের মানুষ বা আমাদের মানুষগুলো খুব বেশি এফেক্ট করে। আর এই সময় যেহেতু রেস্টে থাকে, এই রেস্টিং পজিশনে তার ইনঅ্যাক্টিভিটির কারণে হয়তো বা তার মাসলগুলো উইক, কিছু মাসল উইক হচ্ছে, কিছু মাসল টাইফয়েড হচ্ছে, তার কারণে হয়তো বা আরো এই এর প্রবলেমটা আরো বেশি হচ্ছে আমার বিশ্বাস। জি স্যার, ধন্যবাদ স্যার। একজন দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন যে তিনি আমাদের পেশেন্ট ছিলেন করোনা ভাইরাস প্রাদুর্ভাবকালীন শেষ সময়টাতে। আহ, যখন একেবারেই সারা দেশ লকডাউন হয়ে যায়, ঠিক তার পূর্বেই তিনি আমাদের পেশেন্ট ছিলেন, কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে তিনি বাসায় চলে যান। তো তিনি সম্পূর্ণ ট্রিটমেন্ট সম্পন্ন করতে পারেনি আমাদের এখানে। তো তিনি কোমর ব্যথায় ভুগছিলেন। তো আমাদের যদি আমরা আমাদের প্রোগ্রামটা স্যার নির্দিষ্ট রোগের সাথে সমন্বয় রেখে আমরা প্রতিদিন লাইভে আসি, তাহলে আশা করি যে আমরা আমাদের পেশেন্টদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে আমরা পরামর্শগুলো দিতে পারবো জি স্যার। জি জি। তো সেই চিন্তা থেকে স্যার আমরা আজকে শুধু কোমর ব্যথা নিয়েই স্যার ফোকাসড থাকতে চাই। তো আচ্ছা। যদি এই ধরনের রোগীর ক্ষেত্রে যিনি আমাদের এখানে এসছিলেন এবং
উদ্ভূত পরিস্থিতিতে উনি যে কোনো কারণেই বাসায় চলে যান এবং তার জন্য কি ধরনের পরামর্শ থাকবে বর্তমান পরিস্থিতিতে? আসলে এই পরিস্থিতিতে আসলে আমি আমি জানি না, ওনার সাথে হয়তো বা কথা বললে বা ডাইরেক্টলি কথা বললে হয়তো বা সিআরপির অনলাইন সার্ভিসে যদি উনি একটু ছাড় এটা নিয়ে নেয়, তাহলে হয়তো বা আরো ভালো ওনাকে অ্যাডভাইস দেওয়া যাবে যে আগে উনি ওনার যে ফিজিওথেরাপি ছিল ওনাকে জি স্যার, জি স্যার, দেখেছেন, সে যদি কোন তার অ্যাসেসমেন্টটা কি, অ্যাসেসমেন্ট করে তার প্রবলেম গুলো কি ছিল, সেই প্রবলেম অনুযায়ী তাকে কি হোম অ্যাডভাইস তাকে দেওয়া হয়েছিল, সেটা দেখে হয়তোবা তাকে অ্যাডভাইস দেওয়া যেতে পারে। তারপর আমি আমি একটা জিনিস বলবো যে জি স্যার, আমি সিআরপি ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে এই সিআরপি ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে আমরা সাধারণত সব পেশেন্টের ক্ষেত্রে একটা হোম অ্যাডভাইস করে থাকি, প্রত্যেকটা জি একটা স্যার, জি স্যার, শিডিউল। জি স্যার, আপনি যে আমাদের ফিজিওথেরাপি সিস্টার ফিজিওথেরাপি যারা আছেন, তাদের যে তারা যে ফিজিওথেরাপি দিচ্ছে সেই ফিজিওথেরাপিস্টের অনুযায়ী যে ফিজিওথেরাপিস্ট যে আপনি অ্যাডভাইস দিয়েছে, হোম অ্যাডভাইস দিয়েছে, সেই অ্যাডভাইস অনুযায়ী যদি আপনি চলেন, সেই এক্সারসাইজ গুলো আপনি যদি নিয়মিত করেন, তাহলে মনে হয় যে আমি আপনি যে একটু সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান কিছুটা হলেও হবে। এবং তার সাথে সাথে আর সাথে সাথে আহ, আপনারা কিছু কিছু অ্যাডভাইস আপনি আমি আমি আপনাদের বলবো যে অ্যাডভাইস গুলো জি মেনটেন স্যার, করা, জি স্যার, আপনি পরিষ্কার গুলো মেনটেন করা, সোজা হয়ে বসা, একবার সোজা হয়ে পিঠটাকে সোজা করে বসা, পিছনে সাপোর্ট দিয়ে বসা, জি স্যার। ইয়ে করে বসা। মানে আমরা কোনো ঠিক আছে, অবস্থাতেই স্যার আমাদের বর্তমান আসলে হ্যাঁ, কাজকর্মের সামনে থেকে সময় আমরা লিফটিং এ উঁচু বসা, হয়ে বসবো না। বেডে থেকে উঠা, ওঠা থেকে বেডে, এই জিনিসগুলো অবশ্যই মানতে হবে। এক্সারসাইজ গুলো, হোম এক্সারসাইজ গুলো যেগুলো দিয়েছেন, জি সাথে সাথে তার হোম মানে তার এই যে পোস্টার অ্যাডভাইস গুলো যদি মানে, তাহলে হয়তো বা কিছুটা সে ভালো থাকবে, আমার বিশ্বাস। জি স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যেমনটা শুনছিলেন, স্যার বলছিলেন যে আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা আ যেটা করণীয় সবচেয়ে বেশি আমাদের সুস্থ সুন্দরভাবে পজিশনগুলো, আমাদের বডির পজিশনগুলো মেইনটেইন করা এবং এরপরেও যদি আপনারা চ্যালেঞ্জ ফেস করেন, সমস্যা বেশি ফেস করেন, অবশ্যই আমাদের সিআরপির যে আ ফেসবুক পেজটি আছে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি উল্লেখ আছে। সেখানে আপনি আপনার সমস্যা জানিয়ে এবং ৳20 একটি পেমেন্ট বা রেজিস্ট্রেশন ফি রয়েছে, সেটি প্রদানের মাধ্যমে আপনার নাম্বারটি দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজে এবং নির্ধারিত সময়ে আপনাকে আমরা কল করে নিব এবং আপনাকে আমরা রিচ করে নিব এবং আপনার সাথে আমরা সরাসরি কথা বলব। স্যার, এটাই তো মেসেজটা ছিল স্যার। জি জি জি। জি। স্যার, আরো একজন প্রশ্ন করেছেন যে কোমর ব্যথা নিয়েই, যে ঘুম থেকে ঘুম থেকে ওঠার পর ব্যথাটা দিনের অন্য সময়ের চেয়ে বেশি মনে হয়। এক্ষেত্রে কি কোন ধরনের সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আছে স্যার? হ্যাঁ, এটা তো অবশ্যই আছে। আমরা সাধারণত স্যার, আমাদের ডিসপোলাস, যে যদি এটা বয়স, ওনার বয়সটা কত হলে এটা বোঝা যেত যে আসলে তার কি সমস্যার কারণে হচ্ছে। একটা জি স্যার, একটা কারণে হতে পারে। আমি যেগুলো এস, যদি এস এটা ৫৫ এর উপরে হয়, তাহলে তার ডিজেনারেটিভ চেঞ্জের কারণে তার বোনের যে আমার ভার্টিব্রা গুলো আছে, ভার্টিব্রার যে মুভমেন্ট না হওয়ার কারণে জি স্যার, একটা স্টিমনেস গ্রো করে, তখন মুভমেন্ট করতে সমস্যা হয়, তখন ব্যথাটার সৃষ্টি হয়। এটা একটা কারণ। জি স্যার, আহ, আর যদি বয়স কম হয়, সেক্ষেত্রে 20 থেকে বা 20 থেকে 50 বা 55 এর মধ্যে হয়, তাহলে হয়তো বা আমি একটা জিনিস হলো আমাদের ডিসপ্লাস যাদের আছে তাদেরকে হয়তো বা অ্যাকুয়েট মানে বা অ্যাকুয়েট বা ডিসপ্লাস যাদের আছে বা প্রাইমারি ডিসপ্লাস জি আছে, স্যার, তাদের এই সমস্যা হতে পারে। এটার কারণ একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে যে আমরা যে আমাদের ডিস্ক যেটা আছে, যে রাতে যেটা হয়, এটা জি বিশেষ স্যার, করে রাতে ওটা ফ্লুইড অ্যাকুমুলেটটা বেশি হয়। ফ্লুইড অ্যাকুমুলেটটা এটা জানেন আপনার একটা ডিস্কের দুইটা উপাদান থাকে, একটা জি স্যার, নিউক্লিয়াস, হলো অ্যানোলাস ফাইব্রোসাস। অ্যানোলাস জি ফাইব্রোসাস অনেক শক্ত হার্ড স্ট্রাকচার, আর ভিতরে জেলির মতো এই নিউক্লিয়াস অ্যানোলাস ফাইব্রোসাসটা বাইরের আবরণে শক্ত পদার্থ দ্বারা তৈরি থাকে।
আর ভিতরে যেটা থাকে জেলির মতো জিনিস সেটাকে আমরা বলি নিউক্লিয়াস পালপোসা। এই নিউক্লিয়াস পালপোসা ওখানে যে ওখানে পানির পরিমাণ বেড়ে যায়, যেটা জি রাতে স্যার। এটা সৃষ্টিকর্তার একটা বিধান, এটা ফ্লুইড জি স্যার। অ্যাকুমুলেট করে ডিস্কটা ফ্লুইড অ্যাকুমুলেট করে ওটা ফ্লুইডের পরিমাণটা ডিস্কে বেড়ে যায়, বেড়ে গেলে জি স্যার। যে নিউক্লিয়াস পালপোসা থিন হয়ে যায়। থিন হলে যদি কোনো কারণে আমার অ্যানোলাস ফাইব্রোসাসটা যে কোনো জায়গায় একটু দুর্বল থাকে অথবা রাফসার হয়ে যায়, সেক্ষেত্রে নিউক্লিয়াস পালপোসটা ইজিলি বের হয়ে আসতে পারে, বের হয়ে এসে নার্ভের উপর প্রেশার দিতে পারে, যার জি কারণে স্যার। তার ব্যথাটা সকালে ঘুম থেকে উঠলে যারা বলে যে ডিসপোলাপস আছে বা ইয়ে আছে, তাদের ক্ষেত্রে আহ, তাদের ক্ষেত্রে এটা বেশি হতে পারে। আহ, এই ব্যথাটা বেশি বেশি থাকতে পারে। বেশি সমস্যা তৈরি করে এবং স্যার তাহলে এটাই। অবশ্যই সমস্যা তৈরি করবে এবং জি ব্যথা স্যার। সকালে এবং আস্তে আস্তে যখন সূর্য উঠতে থাকবে, সূর্যের তাপ বাড়তে থাকবে, আস্তে আস্তে তার ব্যথাটাও কমতে থাকবে। এটা আপনার ন্যাচারালি একটা এটা একটা সাইন্টিফিক এই ব্যাখ্যাটা। আমরা দুইটা ব্যাখ্যা আছে জি যেটা এই স্যার। দুটো করতে পারি। তাহলে সুপ্রিয় শ্রোতা, আপনারা জানতে পারলেন যে একজন হয়তো উনি রুগী হবেন, জানতে চেয়েছিলেন যে ঠিক সকালেই কেন ব্যথাটা বেশি হয়, এবং আমরা দেখলাম যে এটার একটা সায়েন্টিফিক রিলেশন রয়েছে। যদি কেউ ডিস্ক প্রলাপস রোগে আক্রান্ত থাকেন এবং এটাই তার কোমর ব্যথার কারণ হয়ে থাকে। তো স্যার, আমরা আপনার কাছে আরো জানতে চাইবো যে এই ডিস্ক প্রলাপসটাতেই কি শুধু কোমর ব্যথা হয়ে থাকে, না এছাড়াও আরো নানান ভাবে বা নানান ধরনের কোমর ব্যথা অনেক হয়ে থাকতে অনেক পারে? কারণে হয় আসলে। আমি যদি হ্যাঁ। এজ 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 কথা বলি, এজ হ্যাঁ। এজ রিলেভেন্ট কথা বলি, যে জি স্যার। আমাদের ডিসপোলাপসটা হয় 18 থেকে 55 বছরের মধ্যে। আমাদের দেশে সাধারণত যে নিউট্রিশনের অবস্থা, যে ইয়ার অবস্থা, জি স্যার। সেক্ষেত্রে 50 বছরের পর্যন্ত আমরা ধরতে পারি, তারপর থেকে ডিজেনারেটিভ চেঞ্জটা শুরু হয়। আসলে ডিজেনারেটিভ চেঞ্জটা 40 বছরের পর থেকেই শুরু হয়, কিন্তু একটু বেশি পরিমাণে শুরু হয় 50 থেকে। 2050 বা বাইরের দেশে 55 এবং 60 এজটার পরের ডিজেনারেটিভ চেঞ্জ। এই এজের আগে এক ধরনের সমস্যা হয় এবং 60 বা 55 বা 50 পরে এক ধরনের সমস্যা হয়। আমি যদি দুইটা ভাগে এজটাকে ডিফাইন করে আমি এজ দিয়ে যদি ভাগ করি স্যার। শেখাই, এবং জি স্যার। ইয়াং এজে যে সমস্যা হয়, আমরা একটা সমস্যা হতে পারে যে উচ্চারণের সমস্যা, যে আমি এখন ইয়াং এজ, আমি সামনের দিকে ঝুঁকে কম্পিউটার ব্যবহার করতেছি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, 5 ঘন্টার জি স্যার। পরে এখন যদি নর্মাল টাক্সার একটা টিস্যুকে যদি আমি অ্যাবনর্মাল ভাবে প্রেসার দিই, তাহলে কি জি হবে? স্যার। ওইটা প্রেসার 1 ঘন্টা রাখলো, 1 ঘন্টা সহ্য করলো, তারপরে তো সহ্য করলো, তখন তো পেন ক্রিয়েট করবে। জি তখন স্যার। তো মানে মোটর রেসপন্স আর ওখানে রেসপন্স করবে না ওভার স্ট্রেসের কারণে, তখন তার ব্যথা। এই স্যার, ধরনের তাহলে আমি মাঝখানে একটা প্রশ্ন করতে চাই আপনাকে যে জি যে সমস্ত দর্শক শ্রোতা মণ্ডলী বা যাদের অভ্যাস বা এই সময়টাতে আমরা যদি দীর্ঘক্ষণ শুধু একটা কম্পিউটারের ব্যবহারের মধ্যেই থাকি, তাতেও আমাদের ব্যথা তৈরি হতে পারে স্যার। অবশ্যই তৈরি হতে পারে। জি আমি এই স্যার। যে কথা বলছিলাম যে অথবা আমরা মোবাইল ব্যবহার করতেছি এইভাবে জি এক স্যার। ঘন্টা আমরা জি, জি স্যার। মোবাইল করতেছি, একজনের সাথে আমার ফ্রেন্ড বা আমার কোনো কলিগ বা আমার কোনো বিজনেস পার্টনার, তার সাথে কথা বলছি, জি বলতে স্যার। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, যে সামনের জি দিকে স্যার। ঝুঁকে সেক্ষেত্রে তার ব্যথাটা হতে পারে। এবং এটা এটা হলো এটা নর্মালি তার নর্মালি ব্যথা নাই, নর্মাল টিস্যুকে সে ওভার স্ট্রেচিং করা, লং টার্ম ওভার স্ট্রেচিং করার কারণে যে ব্যথাটা হচ্ছে সেটা হলো প্রেশার। এই ধরনের পেনটা সাধারণত 30 এজের আগে হয়, সাধারণত জি স্যার। 30 এজের আগে হয়। এবং 30 পরে যেটা হয় সাধারণত, আমরা মানে যদি আমরা এজ রিলেভেন্ট বলি, যে সাধারণত ডিসফাংশন বলি, যে আমি এইভাবে কম্পিউটার সামনে ঝুঁকে আমি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আমি নর্মালি কম্পিউটার ব্যবহার করলাম, কম্পিউটার জি ব্যবহার স্যার। করার কারণে আমি এটা লং টার্ম 2 বছর 3 বছর 4 বছর এটা ব্যবহার করলাম, তখন কি হবে? তখন আমার পিছনের যে সব টিস্যুগুলো ইলংগেটেড হয়ে যাবে এবং আমার যে সামনের যে মাসলগুলো বা সব টিস্যুগুলো শর্টেনিং হয়ে যাবে। যখনই আমি নর্মাল পজিশনে যাব, তখনই তার ব্যথাটা শুরু হবে। এই ধরনের ব্যথাকে আমরা বলি যে ডিসফাংশন। এই ডিসফাংশন কারণ হয় যে লং টার্ম অ্যাবনর্মাল পজিশনে বসার কারণে, বা কোনো ফ্র্যাকচার হয়ে গেছে তার, বা কোনো আঘাত পাইছে, আঘাত পাওয়ার কারণে সে ওই নর্মাল পজিশনে যেতে পারছে না,
লং টার্ম রেস্টে থাকার কারণে নর্মাল পজিশন যখন যায় তখনই সমস্যাটা। আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি এখানে জি যে স্যার, তাহলে বুঝতে সুবিধা হবে ফ্র্যাকচার স্যার। হয়, জি স্যার। এলবো ফ্র্যাকচার হয়ে আমরা প্লাস্টার করি, প্লাস্টার করার পরে দেখি যে এলবোটা আর বাস করতে পারি না বা সোজা করতে পারি না। কেন জি পারি স্যার। না? কারণ কি আমি লং টার্ম তাকে একটা পজিশনে রেখে দিচ্ছি, রেখে দেওয়ার পরে মাসল গুলো ফাইব্রোসিস হয়ে গেছে, অনেক শর্টেনিং হয়ে গেছে। শর্টেনিং হওয়ার কারণে তখন আর ওই সোজা করতে পারে না। তখন আস্তে আস্তে তাকে নর্মাল পজিশন নিয়ে আসতে আস্তে 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 তাকে ইলংগেটেড করে তার স্টিচিং করে তাকে এটা করতে হয়। এই ধরনের যে সমস্যাগুলোকে আমরা বলি ডিসফাংশনাল। কারণ এটা ডিসফাংশন জি বিভিন্ন সময় হতে পারে, বা এটা সাধারণত ওভার 30 এর উপরে হয় এবং 45 পর্যন্ত। আর এলডারলি এজের মধ্যে যেটা হয়, আমি আমি বলবো যে এটা সাধারণত ডিজেনারেটিভ চেঞ্জের কারণে হয়। সেই ডিজেনারেটিভ চেঞ্জের কারণে তার ব্যথাগুলো আহ, তার অস্টিওপ্যাথিক চেঞ্জ হয়। অস্টিওপ্যাথিক চেঞ্জ হওয়ার পরে কি হয়, ওখানে যে যে নার্ভটা বের হয়, নার্ভের মধ্যে প্রেশার দেয়। প্রেশারের কারণে বা প্যানেলটা শুরু হয়ে যায় বা ফিলামেন্টটা শুরু হয়ে যায়। শুরু হওয়ার কারণে যে যে যেখানে নার্ভগুলো চলাচল করে সেটা প্রপারে চলাচল করতে পারে না। তখনই তার যখনই যখনই চলাচল করতে কম পারে তখনই তার ওই ব্যথাটা শুরু হয়, ইরিটেশন শুরু হয়, তখন তার ব্যথা শুরু হয়। এবং আর একটাই আছে যে একটা কিছু আছে, আর ইলডেলি যে আরেকটা কারণ হয় যেটা হলো যে এটা ডিজেনারেটিভলি তার একটা বোন হয়তো সামনে বা পিছনে চলে যায়। জি স্যার। ডিসপোলাস বলি, সরি, সার্ভিক্যাল লিস্টিসিস বলি। লিস্থেসিস। জি স্যার। লিস্টিসিস বলি, এই লিস্টিসিস ক্ষেত্রেও আমরা লিস্টিসিস ক্ষেত্রেও আমরা সাধারণত কিন্তু এটা ইলডারলি এজের হয়। আবার কোনো ট্রমাটিক কারণে হতে পারে, যে একটা ইয়াং এজের ট্রমাটিক কারণে হতে পারে, যে একটা আঘাত পেলো, আঘাত পাওয়ার পর একটা বোন সামনে বা একটা বোন পিছনে চলে গেল, এটা হতে পারে। এটা ডিসপোলাস সেটার কারণে হতে পারে। আবার আমি যদি আরো একটু জি আহ, স্যার। বিস্তারিত বলতে চাই তাহলে স্যার আমরা আমরা তাহলে দেখলাম যে কোন হ্যাঁ, বয়সের হ্যাঁ, আমার মানুষই কোমর ডিসকোলাপস, ব্যথা আমি থেকে আরেকটা মুক্ত জিনিস নয়। শেয়ার দিলাম। হ্যাঁ, হ্যাঁ, আমি যদি ডিসকোলাপসে বলি যে হঠাৎ করে কোনো কিছু, এখন আপনি রেস্টে আছেন, রেস্টে পজিশনে আপনার মাসল কিন্তু ওপারে অ্যাক্টিভিটি নাই, হুম, অ্যাক্টিভলি কাজ করছে না। আপনি জি স্যার। হঠাৎই আপনি ঘুমোতে দাঁড়িয়েই যে একটা চাউলের বস্তা তুলবেন বা স্যার। 50 কেজি চাউলের বস্তা একটা ছাড়বেন, হঠাৎ করে তুললেন, আপনার মাসল তো অ্যাক্টিভেটেড না। জি তখনই স্যার। আপনি হয়তো বা বের হয়ে যাবে, বা নিউক্লিয়াস পালপুসটা পালপুসের মধ্যে প্রেশার দিতে পারে বা রাপচার হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। এটা যে কোনো 55 এর আগের যে কোনো এজে, এবং 18 থেকে 55 এর যে কোনো এজে হতে পারে। এটা সাধারণত অ্যাক্টিভ এজটা আমি যদি পিএলআইডির ক্ষেত্রে অ্যাক্টিভ এজটা বলি 35.6 এজ, এই এজটা গড় এজ। এবং একটি আর এটা কেন, এটা আমরা সাধারণত পিএলআইডি পেশেন্ট গুলো, আমরা এই এজের লোকগুলো খুব ডেসপারেট থাকি, যে আমরা আমাদের তখন গায়ের শক্তি বেশি থাকে, আমরা নর্মাল জি কাজগুলো করি এবং কাজগুলো করার সময় ওটা চিন্তা করি না যে এটা একটা সমস্যা করতে পারে। আমি যেটা সমস্যা নাই, এটা আমি ধরে উঠাইতে পারবো। তখন আমার গায়ের শক্তি থাকে। আর এই এজটাই অ্যাক্টিভ এজ, আমরা সবসময় এই এজটাকে খুব আমাদের দেশের পরিস্থিতি অ্যাক্টিভ এজ, তার কারণে এই সময় আমরা ওই নিয়মকানুন না মানলে তখন পিএলআইডিটা হতে পারে। তাহলে তো ধন্যবাদ স্যার। আমরা যেটা জানতে পারলাম যে কোমর ব্যথায় যে কোনো বয়সের মানুষই আক্রান্ত হতে পারেন এবং জি, বয়সের জি, জি, পুরোটা সময় জুড়ে আক্রান্ত হতে পারেন এবং জি, জি, আক্রান্তের ধরন অনুযায়ী এবং রোগীর বর্ণনা অনুযায়ী এবং নানাবিধ পরীক্ষা-নিরীক্ষা অনুযায়ী তার বিভিন্ন কারণ থাকতে পারে হ্যাঁ, যে এই কারণ থেকে এটা উদ্ভূত হয়েছে, জি, এই জি, কারণ থেকে এটা উদ্ভূত হয়েছে। তো জি, স্যার সব ধরনের কোমর ব্যথার ক্ষেত্রেই কি চিকিৎসা পদ্ধতিটা আ কি ধরনের চিকিৎসা পদ্ধতি সারা বিশ্বে সবচেয়ে বেশি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত? এবং আ আরো আমি জানতে চাইবো যে সবার জন্য কি একই ধরনের ট্রিটমেন্ট প্রটোকল থাকবে না ভিন্ন, ভিন্ন ট্রিটমেন্ট প্রটোকল থাকবে? না, 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 এটা তো অ্যাকর্ডিং টু দা কন্ডিশন অনুযায়ী অবশ্যই ট্রিটমেন্ট থাকবে। আপনি জি স্যার। এল্ডারলি যেভাবে আপনি ট্রিটমেন্ট করবেন, যেহেতু স্যার। এভাবে করবেন, ট্রিটমেন্ট করতে পারবেন না। জি স্যার। এক্ষেত্রে এখানে কম্পোনেন্ট আছে।
এখানে আসছে যে আহ, এখানে দুইটা, আপনি যেটা বলছেন যে ট্রিটমেন্ট, কি ধরনের ট্রিটমেন্ট, আমি এখানে স্ট্যাটিস্টিক দিতে চাচ্ছি যে আমি জি স্যার। অনেক রিসার্চ আমি দেখেছি ইউকে, বিশেষ করে আমেরিকার অনেক বড় বড় স্পাইন সার্জেনের স্টাডি আমি ওখানে দেখেছি, অনেকগুলো স্যার অনেক স্টাডি দেখেছি। এবং সাইন্টিফিক স্টাডিতে যেটা এবং আমি সরি 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 না ঠিক আছে স্যার, আপনি সময় আমি নিন আমি স্যার। যেটা বলতে চাচ্ছি যে এই সাইন্টিফিক স্টাডিতে দেখা যাচ্ছে যে আহ, আমাদের নর্মাল যে অপারেশন করে স্যার অপারেশন করে যেটা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তার সাথে সাথে একটা অ্যাডভাইস, ফিজিওথেরাপিকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে অ্যাডভাইস দিয়ে যে পেশেন্ট গুলো, যে পিএলআইডি পেশেন্ট গুলো যে অবস্থায় আছে এবং অপারেশন করার পরে তার 6 মাস খুব ভালো থাকে, জি স্যার। 6 মাস খুব ভালো থাকে। 6 মাস পরে দেখা যাচ্ছে যে এটা তার ফাংশনালি ভালো থাকে, তার পেইনটা কমে যায় খুব দ্রুত। কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে আহ, আহ, 6 মাস পরে তার ফাংশনাল এবং অ্যাক্টিভিটি আস্তে 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 কমতে থাকে, তার ব্যর্থতা আস্তে আস্তে বাড়তে থাকে। দেখা যায় যে উইদিন 2 ইয়ার্স এর মধ্যে দেখা যাচ্ছে যে যারা নর্মালি অপারেশন করে নাই জি স্যার। আর যারা অপারেশন করছে তার সাথে ফাংশনালি কোনো চেঞ্জ নাই, জি পার্থক্য স্যার। সমান। জি স্যার, এটা তো আপনি বলছেন যে স্যার ডিস্ক প্রলাপস রোগীদের ক্ষেত্রে। হ্যাঁ, ডিসপ্রলাপস এবং নর্মাল এবং নন মেকানিক্যাল পেনের ক্ষেত্রেও দেখা গেছে যে আমি জি মেডিসিন স্যার। দিয়ে জি একটা গ্রুপ রাখা হয়েছে, লং টার্ম ফলো আপ করা হয়েছে, আর একটা জি স্যার। গ্রুপে শুধু থেরাপিটিক এক্সারসাইজ দিয়ে তাকে রাখা হয়েছে এবং জি স্যার। নর্মাল ট্রিটমেন্ট নিয়েছেন, তারপরে ফলো আপ একটা ট্রিটমেন্ট নিয়ে তার একটা ফলো আপ করা হয়েছে। দেখা গেছে যে 2 বছর পরে দেখা গেল যে এর সাথে ওই ওই পেন দেখা গেল যে যাকে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট ইন্টারভিউশন দিয়ে রাখা হয়েছে নর্মাল মানে এই জি স্যার। বা অন্য কিছু সার্ভিস, দেখা গেল যে না, এই যে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিচ্ছে সে অনেক ভালো অবস্থানে আছে, তার ফাংশনাল অনেক কিছু সে ভালো আছে। তারপরে আমি মানে অপারেশনের ক্ষেত্রে যেটা আমি বলছি যে এখানে দেখা যাচ্ছে যে 25% পেশেন্টকে আবার 2 বছরের মধ্যে রি অপারেশন করতে, তাহলে তো স্যার এটা অনেক 20 to ভয়াবহ রোগ হয়ে যেতে 25% পারে। পেশেন্টকে আবার রি অপারেশন করতে হয়। এবং আরো জি স্যার। বেশিরভাগ সেদিকে যে আমাদের আসলে আমরা ফিজিওথেরাপিস্ট আমাদের দেশের অবস্থার প্রেক্ষিতে আমরা হয়তো বা এইসব আমাদের সরকারি কোনো নাই, হাসপাতালগুলোতে আমাদের কোনো পোস্ট নেই, সেক্ষেত্রে আমরা হয়তো বা ওইভাবে কাজগুলো করতে পারছি না। আমরা বেডসাইড ফিজিওথেরাপিটা ইম্পর্টেন্ট। আমরা একটা পিএলআইডি পেশেন্ট হলো আসলো বা একটা নর্মাল পেশেন্ট আসলো, সে হাসপাতালে ভর্তি হলো, ওই সাথে সাথে বেডের ওই ভর্তি হওয়ার পর পরই যদি আমরা এটা শুরু করতে পারি ফিজিওথেরাপিটা, তাহলে আর একটু ভালো ট্রিটমেন্ট আমরা পাবো। আমি এই স্ট্যাটিস্টিক দেখা বললাম আপনাকে যে আমাদের যেটা বললাম যে আসলে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা সেফ একটা ট্রিটমেন্ট। আমি জি আমি স্যার। বলবো ফিজিওথেরাপি ট্রিটমেন্ট একটা সেফ ট্রিটমেন্ট। আপনার কোনো আহ, বিশেষ করে ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মধ্যে আমি আবার বলবো যে ফিজিওথেরাপি ম্যানুয়াল অ্যাপ্রোচে আপনি ট্রিটমেন্ট করবেন। যেমন আমার ব্যাক পেনের ক্ষেত্রে আমরা যে সারা বিশ্বে একটা বহুল প্রচলিত ট্রিটমেন্ট টেকনিক ম্যাকেনজি টেকনিক, জি স্যার। আবার আবার আছে মাসল রিল্যাক্সিং টেকনিক, অনেক ধরনের সিরিয়াস টেকনিক, মালিগান টেকনিক। এই টেকনিক আমরা আমরা কিন্তু আসলে আমরা আবার আরেকটা ইয়ে আছে যে এক্ষেত্রে যে শুধুমাত্র একটা টেকনিকই কাজ করে তা না, কিন্তু কম্বাইনলি কাজ করে। আমার ফিজিওথেরাপি আমরা হয়তো মেকানিক ব্যবহার করতেছি, মেকানিকের সাথে হয়তো বা সিরিয়াস এর একটা কম্পোনেন্ট ট্রিটমেন্ট অফ কম্পোনেন্ট ব্যবহার করছি। সেটা ব্যবহার করলে হয়তো বা ট্রিটমেন্ট পেশেন্ট আরো বেশি উপকার পাচ্ছে, আরো বেশি লাভ হচ্ছে। তাহলে স্যার ধন্যবাদ স্যার। একজন পেশেন্ট যখন আমাদের কাছে আসেন, তার বিস্তারিত জানার পর এবং অ্যাসেসমেন্ট করে, অবজেক্টিভ এক্সামিনেশন করে, স্পেশাল টেস্ট করে আমরা সাধারণত ট্রিটমেন্ট প্ল্যান গুলো তৈরি করে থাকি তার জি 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 সমস্যা অনুযায়ী, এবং এই সম্পূর্ণ টেকনিক গুলো আমরা তখনই ট্রিটমেন্ট ইন্টারভেনশন গুলো আমরা তখনই অ্যাপ্লাই করি
যার জন্য যেটা প্রয়োজন। এবং আপনি যেটা আমাদেরকে আরো জানালেন যে স্যার এই ফিজিওথেরাপি ট্রিটমেন্ট অ্যাপ্রোচটাই সবচেয়ে সেফ, বিশেষ করে যারা পিএলআইডির সমস্যায় কোমর ব্যথায় ভুগছেন, পিএলআইডি জনিত কারণে কোমর আমি ব্যথায় আরেকটা জিনিস ভুগছেন। আপনাকে আমি আরেকটা জিনিস বলছি যে নন স্পেসিফিক ব্যাক পেনের সাথে কিন্তু সাথেও যে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট এবং একটা সেম ট্রিটমেন্ট, তার সাথে সাথে স্টেরয়েড ইনজেকশন যেটা আমরা বলি যে জি জি আহ, স্যার। বলি, দেওয়ার পরে 3টা গ্রুপে দেখা গেছে যে এটা এই সাইন্টিফিক স্টাডি দেখা গেছে, যেমন সিস্টেমিক সায়েন্টিস্ট রিভিউতে বরংস যারা বিভিন্ন এক্সারসাইজ প্রোগ্রামে ছিল, যে ফিজিওথেরাপি ট্রিটমেন্টে ছিল, তারা বেটার আছে অন্য 2 গ্রুপের চেয়ে, যেটা নন স্পেসিফিক ব্যাক পেন, যে নর্মাল কোমর ব্যথা এটা কি কারণে হচ্ছে সেটা হয়তো বা বুঝতে পারছে না, যে স্পেসিফিক না, সেটা লিস্টিসিস হতে পারে, সেটা স্পন্ডলোসিস হতে পারে, বা সেটা পেরিলাইটিস হতে পারে, সেটা পেরিলাইটিস হতে পারে, সেটা কোন মাসুলে টাইটনেস থাকতে পারে, সেসব কারণেও হতে পারে। আর সেটার কারণে দেখা যাচ্ছে যে এই স্টাডি গুলো বলছে যে না, এটা ফিজিওথেরাপিটা এই যে অন্য যে 2টা অপশন আছে তার চেয়ে বেটার ট্রিটমেন্ট মানে রেজাল্ট শো করছে। এবং সারা আলহামদুলিল্লাহ। জি এই স্যার, এটা তো আমাদের জন্য এই একটা মাত্র কারণে এটা কিন্তু বেশি হচ্ছে। এবং আমি আর একটা জিনিস আপনাকে উত্থাপন করছি যে এখন স্যার। কোভিড-19 প্রাদুর্ভাব সারা বিশ্বে, এবং জি জি স্যার। গতকাল পর্যন্ত গতকাল আমাদের 641 জন করোনা আক্রান্ত ভাইরাস হয়েছেন। আক্রান্ত হয়েছেন। জি সেক্ষেত্রে এই পেশেন্ট গুলোকে আমি একটা অ্যাডভাইস আমি দিব, জি যেহেতু স্যার। আপনার এটা যদিও এটা বাইরে, যেটা আপনারা এই এর ক্ষেত্রে যে রেসপিরেটরি যে সমস্যাগুলো হয়, তাদের জি যে স্যার। শ্বাসকষ্ট দূর করার জন্য, এবং শ্বাসকষ্ট যেটা যাদের হয়ে গেছে বা যাদের হয় নাই, তারা এই কিছু এক্সারসাইজ করলে হয়তো বা তার রেসপিরেটরি ফিটনেসটা বাড়াইতে পারেন, তার জি স্যার। লাং ভলিউম ক্যাপাসিটিটা বাড়াইতে পারেন। তাহলে হয়তো বা তার এই শ্বাসনালীর ইটা কমে যাবে। এর সাথে সাথে যেটা হবে যে স্পিউটাম লেভেলটা বা যে স্পিউটাম থাকে, তার স্পিউটামটা সিক্রেশন হয়ে যাবে। এবং রেসপিরেটরি, আমাদের দেশে তো রেসপিরেটরি ফিজিওথেরাপি সিস্টেমটা শুধুমাত্র কার্ডিয়াক যে রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোতে আসছে, কিন্তু অন্যগুলোতে নাই। তারপরেও এটা সরকারি ভাবে সেই যে সেন্টারগুলোতে, সেগুলোতে আমাদের ফিজিওথেরাপিস্টদের ওই রকম মানে স্কিলফুল ফিজিওথেরাপিস্ট আমাদের নাই, দুই একজন ছাড়া। এবং সারা বিশ্বে কিন্তু এটা অনেক সমর্থিত আছে, কিন্তু আমাদের এই দেশের বর্তমানে পরিস্থিতিতে আমেরিকাতে আমি যতটুকু জানি, তারা অস্ট্রেলিয়া একটা গাইডলাইন করেছেন, মানে মধ্যম নিউমিনিয়ার জন্য ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা এসেনশিয়াল করেছে। এবং তাদেরকে, এবং ইউকেতে এবং আমেরিকাতে দেখা গেছে যে যারা ফিজিওথেরাপিস্ট আছেন তাদের তো সবাই বাধ্যতামূলক কাজ করতে হবে, তারপরেও যারা রিটায়ারমেন্ট গেছে তাদেরকে আপনাকে করে কাজ করতে হবে, কিন্তু আমাদের দেশে সেই ব্যবস্থাটা নাই। সেক্ষেত্রে আমি বলবো যে যদি সম্ভব হয় সরকারের যদি এখানে সরকারকে আমি বলবো যদি এক্ষেত্রে যদি কোন ধরনের উদ্যোগ নেন, জি স্যার, তাহলে এখানে পেশেন্টরা আলহামদুলিল্লাহ এই ধরনের পেশেন্টকে আমরা সুফল পাবেন। সাহায্য করতে পারবো, যেটা মাইল্ড যাদের নিউমিনিয়া আছে, সেক্ষেত্রে আমরা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিয়ে তার রেসপিরেটরি ক্লিয়ারেন্স করে হয়তো তাকে কিছুটা হলে রিকভারি করতে পারবো। জি স্যার, ধন্যবাদ স্যার। একজন পেশেন্ট প্রশ্ন করেছেন স্যার যে আমাদের তো প্রতিদিন আমরা যে আইডি কেয়ার এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত যে তথ্যগুলো দেখতে পাচ্ছি স্যার, মানে মৃত্যুর কারণ হিসেবে বেশিরভাগ সময়টাতেই আমরা দেখছি যে ওনারা বলছেন পেশেন্টদের এইজ একটা ব্যাপার, এবং সেকেন্ডারি কোনো ডিজিজে তিনি আক্রান্ত ছিলেন। সেকেন্ডারি কোনো ধরনের ডিজিজে আক্রান্ত ছিলেন, যেটা কিনা তার মর্টালিটি রেট বা কে আরো এনহ্যান্স করেছে বা মৃত্যুর একটা মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। তো জি জি এই ধরনের রোগীদের তো স্যার শ্বাসকষ্টজনিত সমস্যা খুব বেশি থাকছে বা জি শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তো আমরা আজকে আমাদের যে আলোচ্য বিষয় কোমর ব্যথা এবং তো ফিজিওথেরাপি চিকিৎসা। তো স্যার কোমর ব্যথার রোগীদের কি বা রেসপিরেটরি যে প্রবলেম গুলো, কমপ্লিকেশন গুলোর সাথে সরাসরি কোনো সম্পর্ক আছে কিনা? বা এটা ক্ষেত্রে এই ধরনের আসলে এটা একটা মানে হতে পারে, যদি সে রেসপিরেটরি সমস্যা আছে, সে সবসময় একটা পজিশনে থাকে, সে জি স্যার। পজিশনে থাকে, হয়তো কোমর ব্যথা হতে পারে।
যার কারণে আমরা যেটা বলি যে 2 ঘন্টা পর পর যে কোনো একটা সাইট চেঞ্জ করতে হবে অবশ্যই। মানে প্রতি 2 ঘন্টা পর, পর পজিশন চেঞ্জ করবে স্যার। পজিশনটা চেঞ্জ করলে তাহলে হয়তোবা তার ওই ব্যথাটা হবে না। এবং এর সাথে যে আমি বলব যে পজিশনটা চেঞ্জ করলে যে পজিশনটা তার লাঞ্চ ক্লিয়ারেন্স হইতে সুবিধা হয় সেই পজিশনটা রাখতে হবে। এবং রাখলে হয়তোবা তার সিক্রেশনটা মানে সিক্রেশনটা প্রপার হবে। তাহলে সে তার আ আ ইয়া তার ইয়ার ক্লিয়ারেন্স হবে। ক্লিয়ার সেক্ষেত্রে সে থাকবে। জি স্যার। রাখবে। আমরা বলি যে আমরা আমাদের ফিজিওথেরাপি ভাষা বলি পোস্টারাল ড্রেনেজ। এই পোস্টারাল ড্রেনেজ ওয়ে যদি রাখতে পারি কিছু, কিছু ক্ষেত্রে তাহলে হয়তোবা যে আমাদের সিক্রেশনটা দ্রুত হবে। আর কিছু ফিজিওথেরাপি টেকনিক গুলো ব্যবহার করলে হয়তোবা সিক্রেশনটা হয়তো বেরিয়ে আসবে। এবং আমি যেটা আপনাকে বলতেছিলাম যে ইউকে এবং আমেরিকা এবং আ আ অস্ট্রেলিয়া যে জিনিসটা করা হয়েছে যে মাইল্ড নিউমোনিয়াকে অবশ্যই বাধ্যতামূলক নিউমোনিয়ার জন্য। নিউমোনিয়ার জন্য অবশ্যই ফিজিওথেরাপিস্ট দিনে ৩ বার দেখবেন। এটা এরকম একটা আ গাইডলাইন গাইডলাইন তৈরি করা হয়েছে স্যার। এবং এটা ডব্লিউএইচও আমাদের ওয়ার্ল্ড কনফারেন্স অফ ফিজিক্যাল থেরাপি অ্যাপ্রুভ করে ওটা করা হয়েছে এবং তারা এবং একটা ভালো রেজাল্ট পাচ্ছে। এবং আমি রিসেন্টলি একটা স্টাডি দেখলাম গত পরশু যে ওখানে ভালো রেজাল্ট এই কোভিড এর ক্ষেত্রে এটা খুব ভালো রেজাল্ট প্রচিত হয়েছে ফিজিওথেরাপিতে এবং অনেক অনেক এটা কমে যাচ্ছে। তার শ্বাসকষ্টটা কমে যাচ্ছে। তার লাং ভলিউমটা বেড়ে যাচ্ছে। লাংস ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এটাকে হয়তো ব্যবহার করতে পারি। আমাদের দেশে যদি সুযোগ থাকে হলে হয়তো এক্ষেত্রে আমরা এটাকে আমরা করতে পারি। আমরা এটা ছাড়িয়ে দিতে পারি জি স্যার। না ধন্যবাদ স্যার। আজকে আমাদের এই আ স্বল্প সময়ে আপনি আমাদের পেশেন্টদেরকে অনেক ধরনের কার্যকর তথ্য দিয়েছেন এবং আশা করি আমরা এটা থেকে জেনে আমাদের এই সময়টাকে আমরা সুস্থ সুন্দরভাবে কাটাতে পারবো। আ যদিও আমাদের এই ফিজিওথেরাপি চিকিৎসার যে পরিধি এটা অনেক বিস্তৃত এবং আমরা অনেক ধরনের রোগীদেরকে চিকিৎসা দিয়ে থাকি, চিকিৎসা প্রদান করে থাকি। পাশাপাশি নানান ধরনের কাউন্সেলিং করে থাকি। নানান ধরনের তথ্য দিয়ে আ তার লাইফস্টাইলটাকে সুন্দর করার চেষ্টা করে থাকি। তো স্যার আমরা বা আমাদের কোমর ব্যাথারও যে পরিধি বা কোমর ব্যাথার যেই বিস্তৃতি আলোচনা এটা এই স্বল্প সময়ে শেষ করা কোনোভাবেই সম্ভব নয়। জি, আ জি, জি। তারপরেও আমরা চেষ্টা করব যে স্যার প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে আমরা আমাদের পেশেন্টদেরকে কাছে পৌঁছানোর জন্য এবং পেশেন্টদের কথাগুলো শোনার জন্যে এবং আমাদের পরামর্শগুলো তাদেরকে জানানোর জন্যে এবং আ আমাদের নির্দিষ্ট কিছু রোগের উপর ভিত্তি করে আমরা প্রতিদিনই চেষ্টা করব স্যার এর সাথে বর্তমান করোনার সাথে এর কি ধরনের সম্পর্ক এবং রোগীদের কি করণীয় এসব নিয়ে আলোচনায় আমরা প্রতিদিনই থাকার চেষ্টা করব। আ তো এ আগামীকালকে আমরা ঠিক বিকাল ৪ টায় আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। আ আগামীকালকে আমরা আলোচনা করার চেষ্টা করব ঘাড়ে ব্যথা আক্রান্ত রোগীদের করণীয়, আ এর সাথে করোনা ভাইরাসের সম্পর্ক আছে কিনা বা এই ধরনের রোগীরা শ্বাসকষ্টজনিত বা অন্যান্য সমস্যায় ভুগতে পারেন কিনা এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে আমাদের স্যার উপস্থিত থাকবেন এবং আরো একজন জুনিয়র কনসালটেন্ট স্যার উপস্থিত থাকবেন। তো স্যার সবশেষে আপনার আর কোনো পরামর্শ যদি থাকে আপনি আমি শেয়ার আমি করতে এই পারেন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ডানকুল সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাকেও ধন্যবাদ স্যার। প্রেজেন্টেশনের জন্য আমি সবাইকে বলবো যে আমরা যেহেতু এই দেশের এই ক্রান্তি লগ্নে আছি আমরা সবাই ঘরে থাকবো নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাদের হাত ২০ মিনিট ২০ সেকেন্ড পর পর ২০ সেকেন্ড ধরে আমরা হাতটা ধুবো এবং জি স্যার। আমার চারপাশটাকে পরিষ্কার রাখবো আর নিজে সুস্থ থাকবো আমার ফ্যামিলিকে সুস্থ রাখবো ফ্যামিলির সবাই মেম্বারকে সুস্থ রাখবো সমাজের সবাইকে সুস্থ রাখবো কারণ এই মুহূর্তে যদি আমরা ঘরে বের হই যে কোনো আমি যদি নিজে এফেক্ট করি তাহলে পুরো ফ্যামিলি আমার এফেক্ট হতে পারে জি স্যার। আমরা ঘরে থাকবো আমরা হয়তোবা এই বেশি দিন নাই হয়তোবা আমাদের হয়তোবা এই দুর্দিনটা চলে যাবো আল্লাহ আল্লাহ যদি চায় তাহলে আমরা ইনশাআল্লাহ। এই আহ, আশা রাখি যে আমরা ঘরে থাকবো সরকারের নির্দেশনা মানবো সরকারের সহযোগিতা করবো ধন্যবাদ
জি। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যেমনটা শুনছিলেন, আ আমরা অবশ্যই নিজেদেরকে সেফ রাখবো। সবার আগে আমাদের নিজেদেরকে সেফ রাখবো, আমাদের পরিবার-পরিজনকে সেফ রাখবো এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সকল ধরনের নির্দেশনাবলী আমরা যথাযথ সম্মানের সাথে মেনে চলবো এবং আমরা আশা করি আল্লাহর রহমতে আমরা এই বিপদ থেকে অতি শীঘ্রই আ মুক্ত হব ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল বিকাল ৪ টায়। যেহেতু আগামীকাল শুক্রবার আমরা একই সময়ে উপস্থিত হতে পারছি না। আগামীকাল বিকাল ৪ টায় আমরা আ উপস্থিত থাকবো এবং ঘাড় ব্যথা রোগীদের করণীয় শীর্ষক যে পরামর্শ অনুষ্ঠান আমরা সেটি আপনাদের সাথে আলোচনার মাধ্যমে চালু রাখবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।